রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ পরপর ৩ জায়গায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুরো দেশ। এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অবশেষে বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের আসল ঘটনা বেরিয়ে এসেছে। আরো জানতে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অনেকের স্বপ্ন পুড়ে কয়লা হয়ে গেছে। বিমানবন্দরে আগুনের সাথে জড়িত প্রধান হোতাদের তালিকা ফাঁস করে যা বললেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রীতিমতো তার বাড়িও বিমানবন্দরের মধ্যে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামানের সম্মানিত মা, 2 কোটি মানুষের পক্ষ থেকে আমার এই খোলা চিঠি। আপনার ছেলে ওয়াকারুজ্জামান সৌভাগ্যবান নয়। আপনার ছেলে সেনাপ্রধান থাকা অবস্থায় কয়েক হাজার তরুণ তাজা প্রাণকে মেরে ফেলেছে। শেখ হাসিনার সাথে জোট হয়ে বিমানবন্দরে আগুন লাগিয়েছে সেনাপ্রধান, গোপন তথ্য ফাঁস করে দিলেন ডক্টর ইউনূস। অবশেষে বিমানবন্দরের ভয়াবহ আগুনের পেছনের আসল ঘটনা বেরিয়ে এসেছে। ডক্টর ইউনূস বলেন, বিমানবন্দরে কার্গো ব্রিজে গঠিত এই হত্যাকাণ্ডের পিছনে সুপরিকল্পিত চক্র সক্রিয় ছিল। তদন্ত কমিটির হাতে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী ও একাধিক সরকারি কর্মকর্তার গাফিলতি বা প্রত্যক্ষ সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। সরকারি সূত্রে জানা যায়, তদন্ত কমিটির হাতে থাকা প্রাথমিক তালিকাতে 12 জনের নাম রয়েছে, যাদের মধ্যে কয়েকজন। বিমানবন্দরে ভয়াবহ আগুনের রহস্য কি? 64 কেজি সোনা চুরির আলামত নষ্ট করতেই কি এই আগুন, নাকি অন্য কিছু? জানতে আমাদের সাথেই থাকুন। সেনাবাহিনীকে যে পাবলিক সেনাবাহিনী ডাকা শুরু করেছে, নতুন পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবে না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটে গালি দিবে। ভাবছেন? ভাবেন। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মির কাজ করেছেন, এটা বলতে পারবেন? যাই হোক, জাউদার নাকি আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্র থেকে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মূল বিষয় হচ্ছে, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় নতুন মোড়। অবশেষে 8 দিন পর বেরিয়ে এলো বিমানবন্দরের আগুন লাগার আসল রহস্য। কে বা কারা লাগিয়েছে এই আগুন, এবার জানা গেল তাদের নাম পরিচয়। সিসিটিভি ফুটেজে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য প্রমাণ, যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের ঘোষণায় তোলপাড়। হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে কি বার্তা দিলেন তিনি? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। শুধু আগুন নয়, এ এক ষড়যন্ত্রের ধোঁয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে জ্বলে ওঠা এই লেলিহানে শিখা কি নিছক একটি দুর্ঘটনা, নাকি বছরের পর বছর ধরে চলা হাজার কোটি টাকার দুর্নীতি, স্বর্ণ আত্মসাৎ আর লুটপাটের সমস্ত প্রমাণ মুছে ফেলার এক ভয়ঙ্কর চক্রান্ত? আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে চলেছি, যা দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা আর স্বচ্ছতাকে দাঁড় করিয়েছে এক কঠিন প্রশ্নের মুখে। বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। আপনাদের সবাইকে গল্প নিউজে স্বাগতম। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের গোপন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, এই আগুন স্বাভাবিকভাবে লাগেনি, বরং বিমানবন্দরের ভেতরে বছরের পর বছর ধরে বাসা বেঁধে থাকা এক অশুভ চক্র তাদের অপকর্মের সমস্ত নথি এবং প্রমাণ নষ্ট করার জন্যই সুপরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই এই ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ, কারণ দেশের সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর একটি জায়গায় এভাবে আগুন লেগে যাওয়াটা চারটিখানি কথা নয়। এই আগুনের ঘটনাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঠিক 1 বছর আগের একটি ঘটনায়। 2023 সাল। পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল বিমানবন্দরের কাস্টমস হাউসের লকার থেকে 55 কেজি স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার খবরে। ভাবুন একবার, সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি ভল্ট থেকে স্বর্ণ উধাও।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যা আবিষ্কার করে তা ছিল আরো ভয়ঙ্কর। এটি কোনো সাধারণ চুরি ছিল না, বরং ছিল পরিকল্পিত আত্মসাৎ। এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে কাস্টমসেরই 8 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 4 জন ছিলেন গুদাম কর্মকর্তা এবং 4 জন সিপাহী। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের নিজস্ব তদন্তে দেখতে পায় খোয়া যাওয়া স্বর্ণের পরিমাণ 55 কেজি নয়, বরং তার চেয়েও অনেক বেশি, প্রায় 62 কেজি। অর্থাৎ হিসাবের চেয়েও প্রায় 7 কেজি বেশি স্বর্ণ লোপাট করা হয়েছে, যার কোনো তথ্যই প্রাথমিক অভিযোগে ছিল না। এই মহা কেলেঙ্কারি তদন্ত যখন প্রায় শেষের দিকে, যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের রিপোর্ট দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাছে হস্তান্তর করেছে এবং দুদক মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ই ঘটল এই রহস্যজনক অগ্নিকাণ্ড। কাকতালীয় নাকি দুর্নীতির প্রমাণ মুছে ফেলার শেষ চেষ্টা? অনেকেই মনে করছেন এই আগুন লাগানোর মূল উদ্দেশ্যই ছিল স্বর্ণ আত্মসাৎ এবং অন্যান্য দুর্নীতি তদন্ত রিপোর্ট, মামলার নথি এবং সমস্ত প্রমাণ চিরতরে ধ্বংস করে দেয়া। কারণ প্রমাণ না থাকলে অপরাধী শনাক্ত করা কঠিন, আর রাঘব বোয়ালরা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। দর্শক, আপনারা দেখছেন গল্প নিউজের এক্সক্লুসিভ প্রতিবেদন। আমরা এভাবেই প্রতিটি ঘটনার পেছনের সত্য উন্মোচনের চেষ্টা করি। আপনি যদি এই ধরনের গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। শাহজালাল বিমানবন্দরের দুর্নীতি আর অব্যবস্থাপনার চিত্র শুধু স্বর্ণ চুরিতে সীমাবদ্ধ নয়। ভুক্তভোগী সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। লাগেজ হারিয়ে যাওয়া, ঘন্টার পর ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করা, ভাঙা লাগেজ হাতে পাওয়া, এগুলো যেন বিমানবন্দরের দৈনন্দিন চিত্র হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কাজী মোস্তাক আহমেদ নামে একজন ভুক্তভোগী জানান, ওমরা শেষে দেশে ফেরার পর তিনি তার লাগেজ খুঁজে পাননি। প্রায় 5 মাস ঘোরার পর বিমান কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে ধরিয়ে দেয় মাত্র 19,520 টাকা, যেখানে তার লাগেজে থাকা জিনিসপত্রের বাজার মূল্য ছিল প্রায় 70,000 টাকা। গোয়েন্দা সূত্র বলছে, বিমানবন্দরে একটি সংঘবদ্ধ চক্র কাজ করে। তারা যাত্রী সেজে বেল্টের সামনে দাঁড়িয়ে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে কোনো যাত্রী তার লাগেজ না নিলে সেই লাগেজটি তারা সুকৌশলে সরিয়ে ফেলে। এই চক্রের সদস্যরা এতটাই ধূর্ত যে তারা মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন করে টুপি তসবি হাতে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। একসময় যে বিমান ছিল বাংলাদেশের গর্বের প্রতীক, আজ সেটি যেন অদক্ষতা, দুর্নীতি আর নিরাপত্তাহীনতার এক প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক একের পর এক ঘটনায় বিমানবন্দরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সিসিটিভি ক্যামেরা বাড়ানো বা নজরদারি জোরদার করার কথা বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ড কি তবে দুর্নীতির বরফ চূড়ার সামান্য অংশ মাত্র? স্বর্ণ আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতেই কি এই আগুনের নাটক, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো সিন্ডিকেট যারা বছরের পর বছর ধরে এই বিমানবন্দরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের দাবি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে আসল সত্য। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিস্ফোরণ। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের মধ্যে গোপন চুক্তির খবর ফাঁস হয়েছে। আর সেই গোপন চুক্তির অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। এই খবর প্রকাশের পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। বিমানবন্দরের টার্মিনাল 2, যেখানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তদন্তকারী দল এখনও ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের সূত্রপাত হয়েছিল কার্গো টার্মিনালের ভিতরে এক গোদামে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৌতূহলজনক বিষয় হল, ঘটনার মাত্র 1 ঘণ্টা আগে বিমানবন্দরের সিসিটিভি সার্ভার অকার্যকর হয়ে পড়ে। ঠিক তখনই একাধিক সেনা কর্মকর্তা হঠাৎ করে বিমানবন্দরে প্রবেশ করেন, যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঠিক এই সময়ে প্রকাশে আসেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। বিকেল 5টায় এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন, দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু প্রভাবশালী চক্র কাজ করছে। শেখ হাসিনা ভারতে বসে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন। তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকার জামানের যোগাযোগের প্রমাণ আমাদের হাতে আছে। বিমানবন্দরে আগুন ছিল সেই চুক্তিরই অংশ, দেশে অস্থিতিশীল করে ক্ষমতা পুনর্দখলের একটি প্রচেষ্টা। এই বক্তব্যের পর থেকেই রাজনীতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ড ইউনূসের বক্তব্যে ইঙ্গিত মেলে যে সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি হয়েছে। একাংশ বর্তমান ব্যবস্থাপনাকে সমর্থন করছে, অপরাংশ সাবেক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে দিল্লি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন। সেই বৈঠকের পর থেকে বাংলাদেশে সেনা মোতায়েন এবং যোগাযোগ ব্যবস্থায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের ফেসবুক, টুইটার, ইউটিউবে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন এটা একটি নতুন ষড়যন্ত্রের সূচনা, কেউ আবার দাবি করছেন এটি একটি ভুয়া তথ্য প্রচারের অংশ, যাতে সরকারকে অস্থিতিশীল করা যায়। বিমানবন্দর এবং গোপন চুক্তি এখন বাংলাদেশের অনলাইন ট্রেন্ডের শীর্ষে।
সেনা সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার সম্পৃক্ততা নেই। এটি একটি দুর্ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীর নাম ব্যবহার করা দুঃখজনক। তবে জানাবিদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র জেনারেল ওয়াকার জামান ভারতে যোগাযোগ রাখেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যান। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি নজরে নিয়েছে। বিবিসি, আল জাজিরা এবং এনডিটিভির অনলাইন সংস্করণে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ডক্টর ইউনূসের দাবিগুলো সত্য হয় তবে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমতার পুনর্বিন্যাসের সূচনা হতে পারে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন, আগুনটা কি সত্যি দুর্ঘটনা নাকি রাজনীতির আগুনের প্রথম? আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্র থেকে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মূল বিষয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার যে ঘোষণা, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তারা যদি সুযোগ পায়। এই ঘোষণায় নানান মহল নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে সবচেয়ে মন খারাপ বিএনপির। আমিরে জামাতের এই ঘোষণা কতটুকু যৌক্তিক, এটা কেনই বা দিয়েছেন, এর তাৎপর্য কি? দর্শক, তার আগে বলে নিই, আমিরে জামাত যে কাজ করছেন যুক্তরাষ্ট্রে, তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাঙালিদের, বাংলাদেশিদের যে আগ্রহ, এবং তিনি 47 থেকে 71 সব বিষয়ে ক্ষমা চাওয়ার মতো কথা বলেছেন। এক, দ্বিতীয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আরো নানান বিষয়, ভারতের সাথে ফরেন পলিসি নিয়ে জামাতের নীতি আদর্শ ক্লিয়ারলি যুক্তরাষ্ট্রে বসে ব্যাখ্যা করেছেন। মোটের উপর যা ঘটিয়েছেন তিনি, আমিরে জামাতকে সংবর্ধনা দেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরে প্রস্তুত থাকা দরকার। এর আগে ডাক্তার তাহের এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে, কিছু নেতাকর্মী তাকে বরণ করেছেন। কুমিল্লা 14 গ্রামের কিছু নেতাকর্মী ছিল, কুমিল্লা জেলা আমির আরো কিছু নেতাকর্মী ছিল। দ্যাটস গুড। এবার আমিরে জামাত আসছেন যুক্তরাষ্ট্র থেকে, এবং এবারে যুক্তরাষ্ট্র সফরটা এটা স্মরণীয়। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসার আগ মুহূর্তে আমিরে জামাতের এই যুক্তরাষ্ট্র সফর জামাত ইসলামী রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এবং আমিরে জামাত যে কথাবার্তা বলছেন, কর্মঘণ্টা কমানো, 71 প্রশ্নে ক্ষমা চাওয়া, নানান প্রশ্ন, ভারতের সাথে ফরেন পলিসি, এটা কিন্তু বাংলাদেশে বসে বলা যেত, কারণ যুক্তরাষ্ট্রে বসে এগুলো বলছেন, এটা কথার কথা না, এটা সব পরিকল্পিত, ঠান্ডা মাথায় বলছেন। এটা জামাতের যে মেটিকুলাসলি ডিজাইন পলিটিক্স ক্ষমতা আসার তার অংশ, এবং জামাত ইজ বিকামিং সাকসেসফুল, এবং তারা সফল হবে, তারা ক্ষমতায় আসবে। তো এই জন্য আমি জামাতের এই বক্তব্যের তাৎপর্য আমি বিশ্লেষণ করব, তারপরে কথা থাকবে এটা, যেহেতু এটা অনেক বড় কিছু, জামাত ক্ষমতায় আসার পেছনে এই ঘোষণা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। তার ফলে আমির জামাত আবার যুক্তরাষ্ট্রে যে সাড়া পেয়েছেন, তাকে সংবর্ধনা দিতে, আমির জামাতকে রিসিভ করতে এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরের প্রস্তুত থাকা উচিত। সংগঠন সব জায়গায় ঘোষণা দিয়ে করতে হবে সেটা না, হঠাৎ করে ব্লাস্টের মতো হতে পারে যে আমির জামাতকে সংবর্ধনা দিয়ে সবাই এয়ারপোর্টে আসুন, বলার দরকার নেই। জামাত চুপচাপ করে হঠাৎ করে, যদি মানুষের ডিস্টার্ব না হয়, কারণ মানুষের ডিস্টার্ব করে কোনো কর্মসূচি, এগুলো মানুষ পছন্দ করে না, সাধারণ মানুষ এতে আরো বিরক্ত হয়। অতএব 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন ধারা রাজনীতির সৌন্দর্য এটা, যে কাউকে ডিস্টার্ব করা যাবে না। যেমন আমির জামাত এইভাবে শিডিউল করতে পারেন যেন খুব সকালে, সকাল 9টা, সকাল 8টা অথবা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন। আর ওই সময়টাতে যদি লক্ষ লক্ষ জামাত শিবির নেতাকর্মী রাজপথে থাকে, কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে তাকে যদি শোডাউন সহ রিসিভ করা হয়, একদম তাকে বসুন্ধরার বাসায় পৌঁছে দেওয়া হয়, এতে কারো কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু সেটা যদি সকাল 9টার পর হয়, 10টা, 11টা, 12টা, যে কোনো সময়, রাত 11টার মধ্যে যে কোনো সময় হলেই মানুষ বিরক্ত হবে। এই জন্য যে কোনো কর্মসূচির আগে সবার আগে খেয়াল রাখতে হবে যে মানুষ বিরক্ত না হয়। এই যে বিএনপি মাঝে মাঝে প্রোগ্রাম করে, শোডাউন দেয়, দেখায় যে আমাদের এই শক্তি সেই শক্তি, কিন্তু তাতে মানুষের ডিস্টার্ব হয় এবং মানুষ এটা নেগেটিভলি দেখে ডেফিনেটলি। এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদেশের জনগণ, রাজনৈতিক দল সহ সব মহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা, পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী মাঠে আপনারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নন, জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা ও সংলাপ শুরু হয়েছে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন, বিশেষ সুবিধা প্রদান ও গ্রহণ এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ করছে। ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারিত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাদের পেশাদারিত্ব নেই, শৃঙ্খলা নেই, কমান্ড মানতে চায় না, যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় সিসকো ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।